দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী দ্য ট্রেন্ড সেটার্স। প্রদর্শনী চলবে 12 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। কি বাবা, তুই তো রেগে যাচ্ছিস কেন? মানে রাগ করবো না তো কি করবো? মানে তোমরা আমাকে বলবে কখন অফিস যাবো কি যাবো না। বলেছিলাম না শাকিলের যেন কি হয়েছে। আসলে এমন করছো কেন? এটার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বাবা। কোনোদিন তো এমন করেনি, আজ এমন করলো কেন? রাহাতের সাথে সিনথি কোথায় যাবে? আবার কোনো বড় ধরনের বিপদ হয়ে গেল কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথা কাজ। আচ্ছা তুমি একটু শান্ত হও না, ওরা দুইজন তো বলছে যে যাবে। আচ্ছা বাবা প্লিজ তুমি ঠান্ডা হও, আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবে হোক আমি ওদের দুজনকে বের করবো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তাকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শিমু দে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন দিদি? এই আছি, বেশ আছি। আজ যেমনটি বলছিলাম দর্শককে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং আসলে রবীন্দ্রনাথ তো আমাদের একটি দিনের জন্য না, সারা বছরের জন্য, প্রতি মুহূর্তের জন্যই আমরা রবীন্দ্রনাথকে কোনো না কোনোভাবে চিন্তায়, মননে, মগজে লালন করছি। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর জায়গা থেকে আসলে এই দিবসগুলো কোন জায়গাতে একটু বিশেষ মনে হয়? আসলে আমরা যারা মানে প্রফেশনালি রবীন্দ্রনাথের গান করি, চর্চা করি বা বাইরে গান করি, তাদের কাছে প্রথমত এটা খুব ব্যস্ততম দিন যদিও, কিন্তু রবীন্দ্রনাথের মৃত্যু এবং জন্ম দুটোর মধ্যে আমাদের আসলে অনেক কিছু শিখবার আছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মৃত্যু মানেই যে এটা শেষ কখনো তা বলেনি। প্রতিটা মানে ওনার পরিবারে তো অনেক বিয়োগ ঘটেছে, উনি প্রতিটা মৃত্যুকে এক একটা নতুন জন্ম হিসাবে তুলে ধরতেন, নতুন সৃষ্টি হিসাবে তুলে ধরতেন, এবং তিনি বৃক্ষ রোপণ করতেন যেন আর একটা নতুন প্রাণের সঞ্চার হয়। তো রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস হচ্ছে আমাদের কাছে আবার নতুন কিছু শিখবার, আবার মনে হয় যে এই মানে দিনটি উপলক্ষ করে যদি আর একটু নতুন করে কোনো কিছু উপস্থাপন করতে পারি, সেরকম একটি মাধ্যম মনে হয় আসলে। আচ্ছা, রবীন্দ্রনাথের তো অনেক ধরনের গান আপনার শোনা হয় এবং চর্চা তো আছেই সাথে। কোন পর্যায়ের গানগুলো আপনাকে ভীষণ রকম টানে? এটা বলতে পারছি না আসলে, প্রতিটা পর্যায়ের জন্য একদম প্রতিটা মানে যে কোনো একটা সিচুয়েশনে আমরা চাইলেই রবীন্দ্রনাথকে কিন্তু পাই, সেটা দুঃখে হোক, আনন্দে হোক, যে কোনো অনুভূতির সাথে সংযুক্ত, মৃত্যুতে হোক, দেশের মানে উদ্দীপনামূলক গান হোক, প্রতিটা জায়গায় তার বিচরণ আছে। তো আলাদা করে বলা যাচ্ছে না যে কোন পর্যায়ের গান বেশি টানে। হ্যাঁ, আজকে যেহেতু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস, সুতরাং আজকে দিনটি ভীষণ রকম ব্যস্ত একটা সময় যাবে আপনার জন্য। কি কি মানে আছে আজকে আয়োজনে? আছে মানে যেহেতু জাতীয় পর্যায়ের এটি একটি অনুষ্ঠান, একটা দিন আমাদের,
বেশ কিছু অনুষ্ঠান আছে যারা রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উদযাপন করছেন, সেগুলোতে যেতে হবে, গাইতে হবে, কথা বলতে হবে। এই তো এটি গান শুনি দিদি, তারপর আমরা বাকি গল্পে যাব। নিশ্চয়ই। কোন গানটি শুনছি? রবীন্দ্রনাথ ঠাকুরের সব থেকে প্রিয় মানুষ ছিল তার বৌঠান কাদম্বরী দেবী। তার মৃত্যুতে, মানে আমি একটু আগে যেরকম বললাম যে মৃত্যু মানেই একটা নতুন কিছু সৃষ্টি, তার মৃত্যুতে রবীন্দ্রনাথের একটা অসামান্য গান আছে, সেটি আমাকে ভীষণ টানে। আমি সেটা ছোট করে একটু শোনাচ্ছি। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। খুব সুন্দর, খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল আইটু গাইলে মনে হয় আইটু ভালো লাগতো। এই গানটিতে আসলে কোথাও থামা নেই, একদম শুরু থেকে শেষ। মানে গানটা গাইতে গেলে হয়তো আমাদের কথা বলাই আর হবে না, সে কারণে সংক্ষিপ্ত করলাম। কখনো না কখনো, কোথাও না কোথাও গিয়ে এটা মনে হয় কিনা যে রবীন্দ্রনাথের এই যে প্রয়াণ দিবস বা জন্মবার্ষিকী, সেখানেই আসলে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে খুব আলোচনা করছি, অনুষ্ঠান করছি, অনেক রকম আয়োজন হচ্ছে, সারা বছর আসলে এই ধরনের হচ্ছে না। সেটার কি প্রয়োজনীয়তা আসলেও আছে কিনা, কি মনে হয়? প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, এবং এই ব্যাপারটিতে আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে নিয়ে আসলে অনেক অনুষ্ঠান হয়, আমরা এর বাইরে যেতে পারি না। কারণ বর্ষা হলে একটি রবীন্দ্রনাথের বর্ষার অনুষ্ঠান, শরতে রবীন্দ্রনাথের শরতের গান, এরকম তো আছেই। মানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের চর্চার ক্ষেত্রে আমার মনে হয় যে না, জায়গা আসলে আছে, আমরা কোনো না কোনোভাবে রবীন্দ্রনাথে থাকি। বাংলাদেশের রবীন্দ্র চর্চা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রবীন্দ্র চর্চার পার্থক্যটা কেমন লাগে আপনার কাছে, মানে কি মনে হয়? ওই দেশটাতে রবীন্দ্রনাথের বেশি চর্চা হওয়ার একটি মূল কারণ হচ্ছে ওখানে দুটো বড় বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে রবীন্দ্রনাথকে নিয়ে একদম গবেষণা পর্যন্ত করা যায়। মানে রবীন্দ্রনাথকে নিয়ে না, রবীন্দ্রনাথের ছোট্ট একটা বিষয় নিয়েই করা যায়। শান্তি নিকেতনটাও সেইখানে, যেখানে রবীন্দ্রনাথের নিজের বিচরণ ছিলেন। সেই কারণে আমার কাছে মনে হয় যে ওইখানে যারা শেখেন বা ওইখানে যারা রবীন্দ্রনাথের ছাত্রছাত্রীরা তো ছিলেন সেই জায়গাগুলোতে, তাদের ছায়ায় সাহচর্যটা পেয়েছে, হ্যাঁ, তাদের ছায়ায় পরবর্তী প্রজন্ম এসছে, তাদের পরবর্তী প্রজন্ম আছে, তো কোথাও না কোথাও একটা ছোঁয়া আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর আমাদের এখানে যেটা হয় যে আমরা আসলে ওইখান থেকে শিখে এসেছেন যারা, তাদের কাছে বসে বসে শিখছি, তাদের কাছে শুনছি, চর্চা করছি, এইটুকুন তফাৎ আমার কাছে মনে হয়েছে। সব মিলে আমার কাছে সংস্কৃতি চর্চার ধরনটাও আলাদা, মানে দেশ বিশেষে তো আলাদা হবে এবং এটাই স্বাভাবিক। আসলে নতুনদের মধ্যে রবীন্দ্র ভাবনা কেমন দেখেন? নিশ্চয়ই নতুনদের সাথে অনেক কথা হয় বা রাবীন্দ্রিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আদান প্রদান হয়, তাদের মধ্যে কি ভাবনাটা কাজ করে? পজিটিভ দিক সেটা হচ্ছে নতুনরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে নাড়াচাড়া করছে, সেটা ফিউশন করে হোক বা আনন্দ করে গাইবার জন্য হোক, যেরকম করেই হোক না কেন ওরা নাড়াচাড়া করছে, বুঝে করুক না বুঝে করুক করছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বুঝে করলে এর ব্যাপ্তিটা বা রবীন্দ্রনাথের যে জ্ঞানটা, সেটা আমরা আর একটু ভালো করে প্রসারিত করতে পারি। এবং একটা নেগেটিভ দিক আমি বলতে চাই, যদিও আজকে দিনে নেগেটিভ কথা বলতে নেই, তারপরেও যারা দেখছেন, যদি আমাদের পরবর্তী প্রজন্ম কেউ দেখে থাকেন এই অনুষ্ঠানটি দেখে সামনে বসে, তাদের জন্য বলছি যে আমরা যারা গান নিয়ে লেখাপড়া করছি,
কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি রবীন্দ্রসঙ্গীত নিয়েই হোক আর যে কোনো বিষয় নিয়েই হোক শুধু পড়ার জন্য পড়ছি, মানে আমাকে পাশ করতে হবে এবং যা লেখা আছে তাই পড়ছি, একটু পরে ভুলে যাচ্ছি, মার্কস পাওয়ার জন্য পড়ছি আমরা। একদমই তাই। আসলে ওই জিনিসটাকে কতটুকু অন করছি এই একটা প্রশ্ন থাকে। আমার কাছে সেটা মনে হয়েছে যে যেই গানই করি না কেন, যেই সাবজেক্ট নিয়ে আমরা পড়ি না কেন, যারা পড়তে পারছি তারা সেটাকে যদি ধারণ করতাম, একটু জীবনের সাথে মিলিয়ে নিতাম, তাহলে সেটার থেকে বেস্ট কিছু নেই, হতো না। এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, নতুনরা অনেকেই আছেন যারা যে ফিউশনের কথাটি আপনি বলছিলেন, ফিউশন করতে গিয়ে কখনো কখনো এমন হচ্ছে যে গানটাই থাকছে না, গানের যে একটা মূল ভাব এবং গানের তো প্রতিটা গানের একটা নিজস্ব ধরন আছে, একটা নিজস্ব রসবোধ আছে, তো সেই আস্বাদনটাই আসলে নিতে পারছি না। তাহলে আসলেও সেটা সঠিক রাবীন্দ্রিক চর্চা হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো নিশ্চয়ই আসে। হ্যাঁ, সেটাই আমি বললাম যে আমরা নাড়াচাড়া কিন্তু করছি, কিন্তু সঠিকটা খুব কম কিছু সংখ্যক ছেলেমেয়েরা করছে এবং ওই সাধনার মধ্যে আসলে একটা অনেক লম্বা সময় লাগে। সেটা একটা আরেকটা জিনিস আমি বলি, যারা খুব সাধনা করছে, মানে জিনিসটাকে আত্মস্থ করছে, তারা না একরকমের সাধক হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বাইরে পাই না। আসলে আমরা তো বাইরে যাদেরকে পাই তাদের দেখে শিখি। তো যারা খুব সাধনা করে তারা এই যে এসে একটু কথা বলা, গান করা বা এই মুখী হওয়া, নিজের গণ্ডির মধ্যে থাকে, সেই সাধনা চর্চার মধ্যেই দেখা যাচ্ছে যে রত আছে। হ্যাঁ, তারা বাইরে আসতে চায় না আসলে। আরো একটি গান শুনবো দিদি। ঠিক আছে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। আসলেই তাই, সবসময় মানে আমরা নয়নে হয়তো দেখতে পাই না রবীন্দ্রনাথকে, কিন্তু সবসময় আমাদের মনে প্রাণে অস্তিত্ব জুড়ে তিনি আছেন। আপনার সাথে রবীন্দ্রনাথের পরিচয়টা কিভাবে ঘটেছিল, মানে কখন কবে প্রথম তাকে আবিষ্কার করা? আচ্ছা, আমার সাথে রবীন্দ্রনাথের পরিচয় হয়েছে না দেখে প্রেম হয় যেরকম সেরকম। মানে হচ্ছে আমার জীবনের প্রথম গানটা আমি রবীন্দ্রনাথের গান শিখেছি, ফুলে ফুলে ঢলে ঢলে। মানে এটা অনেকেই গায়, কিন্তু খুবই কমন একটা, যদিও গানটা বড়দের, কিন্তু গানটা এত স্নিগ্ধ যে ছোটরাই বেশি গায়। আর তখন তো বললাম না বুঝে প্রেম। এরপরে আমরা যারা মফস্বলে বড় হয়েছি তারা আসলে সব রকমের গান করতে হতো, এটা এক ধরনের ক্রেডিট যে আমি সব গাইতে পারি। এরপরে কোনো এক সময় বোধহয় 1995 অথবা 98 এরকম একটা সালের মাঝামাঝি সময় আমাদের শ্রদ্ধেয় ওয়াহিদুল হক দাদু, তিনি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে সিরাজগঞ্জ গেছিলেন, ওখানে আমি ছিলাম সেই প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে ছিলাম। তো তার আমার গান শুনে মনে হয়েছে যে আমার মধ্যে বোধহয় রবীন্দ্রনাথকে ধারণ করবার মতো ক্ষমতা আছে, এটা বোধহয় দাদুর মনে হয়েছিল। এবং এরপর থেকে মানে সেই দিনটা আমার একদম চোখে দেখতে পাই, আমরা এদিকে বসে আছি, দাদু সামনে বসে আছে। তখন থেকে জানলাম যে রবীন্দ্রনাথের গান শিখতে হলে আগে গীতবিতানটা খুলে সেই গানটা পড়তে হবে, পড়ে বোঝার চেষ্টা করতে হবে তুমি যতটুকুন পারো তোমার মতো করে, দুবারের জায়গায় 3 বার পড়ে তারপরে সেই গানটা শিখে তুমি গাইবে। এরপরে গিয়ে আমি গাইতে যখন পড়ে সেটাকে একটু আবৃত্তি করে ওটা একটু একটু বোঝার চেষ্টা করলাম। রবীন্দ্রনাথের ভাষা তো খুব কঠিন আসলে, ছোট মানুষের পক্ষে
এই ভাষাটা মানে পড়ে বোঝা সম্ভব না। তার গভীরতাটা আসলে বোঝাটাই বেশ কঠিন। তুমি ধরো তুমি যদি আমাকে বুঝিয়ে দাও যে এইটার এইরকম ভাব, তাহলে সেটা ঠিক আছে, কিন্তু নিজে নিজে পড়ে বোঝা সম্ভব না। তো আমি আমাদের গুরুর কাছে, মফস্বলের গুরুর কাছে বলতাম, তখন দাদু বলে গেছে যে শিখে গান করতে। এই যে একটা মোহের মধ্যে পড়ে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, যতই যেই গানটাই করতে যাই সেই গানের মধ্যে দেখি একটা বিশাল গল্প, বিশাল একটা অনেক কিছু শেখার আছে। একটা গান থেকে তুমি একটা গবেষণা করতে পারবে, একটা জীবন বোধ আছে। এই তো আর সরা হলো না সেখান থেকে। কখনো কি আফসোস বা আক্ষেপ কাজ করেছে কিনা যে রবীন্দ্রনাথের শুধুমাত্র রবীন্দ্রনাথের গানই গাইলাম, আর কোনো গান গাইলেও হয়তো পারতাম? না, একদমই না, একদমই না। রবীন্দ্রনাথ, আমি অন্যান্য গান করি, আমার যেটা ভালো লাগে আমি সেটা গান করি, কিন্তু সেটার কিন্তু সংখ্যায় অনেক কম, অনেক কম। আমি তো রবীন্দ্রনাথ সঙ্গীত নিয়েই লেখাপড়া করেছি। মানে আমার কাছে এখনো মনে হয় যে আর একটা যদি মানে সেশন থাকতো পড়বার, আর একটু জানবার, সেটা হলে ভালো হতো। কিছুই জানি না এখনো। আসলে জানবার তো শেষ নেই, যত জানা যায় ততই মনে হয় আরো কিছুই হয়তো জানতে পারিনি, আর অনেক কিছু বাকি। একেবারে শেষের দিকে চলে এসেছে দিদি। ভীষণ ভালো থাকুন দিদি। আজকে আমাদের এই বিশেষ দিনে আপনি এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, ধন্যবাদ এনটিভির প্রত্যেককে, এবং আমাকে এই অনুষ্ঠানে ডেকেছো তোমরা, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদেরও ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।